বলছে কষ্ট আমি তো বুঝতে পারছি না, আমি এখান থেকে যাবো না, কেন 52 পদের ভোগ পাচ্ছি, তোমার তো ওখানে একটা পোড়া রুটি খাওয়াতে। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন রয়েছি আমি অম্বিকা কালনা স্টেশন। এই অম্বিকা কালনা স্টেশন কী করে আসবে তাকে শুনে নাও। আমি এই অম্বিকা কালনায় এসেছি রেলপথে। আপনারা রেলপথে আসতে পারেন, আপনারা হাওড়া বা শিয়ালদা দুদিক থেকে আসতে পারেন। এখানে হাওড়া থেকে কাটোয়ার লোকাল ধরে আসতে পারেন এই অম্বিকা কালনা স্টেশনে, এবং শিয়ালদা থেকেও কাটোয়ার লোকাল ধরে আসতে পারেন এই অম্বিকা কালনাতে। আর ট্রেনের টাইম টেবিল জানার জন্য আমার ডেসক্রিপশান বক্সটা একটু দেখে নেবেন। এবার এখান থেকে কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে। এখান থেকে আমি যাব 108 শিব মন্দির এবং কালনা রাজবাড়িতে, সেটা তোমাদেরকে দেখাবো। এখান থেকে কী করে যাবে সেটা দেখাবো। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে যাব এবার 1 নম্বরের দিকে, সেটা দেখাচ্ছি তোমাদের কীভাবে যাবে। আর কোন থেকে টোটো বা কত কী ভাড়া সেটাও বলবো, থাকো আমার সঙ্গে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে থেমেছে, আর আমার যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছি দুটো পরপর ওভারব্রিজ আছে, এটার থেকে পরের ওভারব্রিজটা যাব, তাহলে সুবিধা হবে 1 নম্বরে যেতে। অম্বিকা কালনা স্টেশনের কোড নম্বর হলো ABKA। এরপরেরটা দিয়ে উঠবো, এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে উঠতেও যেতে পারো, কিন্তু পরেরটা দিয়ে গেলে আরও সামনে হবে। দেখছো আমি চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনের বাইরে। দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে আমি টোটো ধরে যাব এখন 108 শিব মন্দিরে। চলো আমার সঙ্গে থাকো, আর কত কী ভাড়া তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। শিব মন্দির 10 টাকা করে ভাড়া, তাই তো? এখানে শিব মন্দির 10 টাকা করে ভাড়া। 10 টাকা নিল আমাদের টোটোয়, 10 টাকা বিনিময়ে আমাদের 108 শিব মন্দিরের সামনে নামিয়ে দিল। এখন যাব 108 শিব মন্দিরে। না যা খবর পাওয়া যাচ্ছে 108 শিব মন্দিরে চলে এসেছি, এবার ঢুকবো। আর কখন কি খোলার টাইম সব নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। কালনার এই 108 শিব মন্দির 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই 8চালা মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। এখানে কিন্তু দুখানা বৃত্ত আছে, একটা বহির্বৃত্ত, একটা ভেতরের বৃত্ত। বহির্বৃত্ততে টোটাল 74টি মন্দির আছে এবং ভেতরের বৃত্তটিতে 34টি মন্দির আছে। এই মন্দিরগুলো জপমালা প্রতীক হিসেবে উপস্থাপনা করা হয়েছে। যা হোক, এবার ভেতরে ঢোকা যাক মন্দিরে। এই মন্দিরের বাইরের বৃত্তটিতে শিবলিঙ্গগুলি একটি কালো শিবলিঙ্গ, তারপরেরটিতে সাদা শিবলিঙ্গ এমনভাবে রয়েছে, এবং ভিতরের বেষ্টনীতে প্রতিটি সাদা শিবলিঙ্গ রয়েছে। এই 108 শিব মন্দিরের অপর একটি নাম নবকৈলাস মন্দির। এই মন্দিরের দেয়ালে রামায়ণ এবং মহাভারতের পর্ব এবং শিকারের বহু চিত্র অঙ্কিত রয়েছে। এবার এই মন্দিরের অন্তর্ভাগ মানে ভেতরের ভাগে ঢোকা যাক, যেখানে 34টি শিব মন্দির আছে, আর সবগুলো শিবলিঙ্গ হলো সাদা। আর এই মন্দিরের পুরো কেন্দ্রস্থলে রয়েছে একটি কুয়ো। অনুমান করা যায় এই কুয়ো থেকে এই মন্দিরের সব জল আসতো। ঠিক শিব মন্দিরের উল্টো দিকে হলো রাজবাড়ি কমপ্লেক্স। এই রাজবাড়ির প্রবেশদ্বারে গেট আছে। এই গেটের উচ্চতা প্রায় 14 ফুট, আর দুদিকে দুটি লোহার গ্রিল আছে। প্রধান ফটক দিয়ে ঢুকে বাঁ ধারে প্রথমে একটি কামান দেখতে পাবেন, আর তারপর রয়েছে প্রতাপেশ্বর শিব মন্দির। 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী মহিষী
প্যারি কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। উড়িষ্যার দেউল পদ্ধতিতে নির্মিত এই শিব মন্দির তখনকার বাংলার শ্রেষ্ঠ শিল্পীদের দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরের টেরাকোটার নান্দনিক রূপ সারা ভারতে প্রশংসিত। রাজবাড়ি চত্বরে যতগুলো শিব মন্দির রয়েছে তাদের মধ্যে নজরকাড়া মন্দির হলো এটি। প্রতাপেশ্বর মন্দির থেকে দুপা এগোলেই বাঁদিকেই রয়েছে খোলা রাসমঞ্চ। এর কিন্তু কোনো ছাদ নেই। এখন চলে এসেছি লালজি মন্দিরের ফটকদ্বারে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটি পালকি। থেকে প্রবেশ করেই প্রথমে রয়েছে বাঁদিকে গিরি গোবর্ধন মন্দির আর সামনে রয়েছে লালজি মন্দির। এইটি হলো সবথেকে প্রাচীন মন্দির। এ বাংলায় যে 4টি 25 জোড়া মন্দির রয়েছে এটি তাদের মধ্যে অন্যতম। অম্বিকা কালনায় প্রথম প্রতিষ্ঠিত মন্দির হলো এই লালজি মন্দির। 1740 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্রের মা ভোজকিশোরী দেবী। তার বৃন্দাবন যাত্রার মানত পূরণ হওয়ার স্বরূপ এই মন্দিরে প্রতিষ্ঠা করেন তিনি। এই মন্দিরের নির্মাণ শৈলী এবং টেরাকোটার কাজ দেখে আপনারা বিস্মিত হয়ে যাবে। মন্দিরের লালজি বিগ্রহ নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে, সেটি আপনি এখানকার পুরোহিত মশাইয়ের কাছে শুনে নিন। আর একটি জিনিস, এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটা আমরা খাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তা চলুন, থাকুন আমাদের সঙ্গে। 1739 খ্রিস্টাব্দে মন্দিরটা স্থাপিত হয়। তখনকার দিনে মানে গঙ্গাসাগর যেহেতু নদীপথে, তো আমাদের দূর দূরান্ত থেকে আসতো। এখানে সাধুরা এসে একটা আখড়া তৈরি করতো, আখড়ায় থাকতো, থেকে পরের দিন আবার বেরোতো। এই অবস্থায় রানিমা একদিন গঙ্গা চান করতে গেছে। গঙ্গা চান করতে গিয়ে বলছে, যাচ্ছেন, একটা বাচ্চা কেঁদে উঠে বলছে, মা কিছু খেতে দাও। তখন রানিমা ভাবছে এখানে বাচ্চা কে আছে, সবই তো বয়স্ক মানুষ, বাচ্চা কে আছে। সে অবস্থা তখন রানিমা ভাবলেন দেখি। আবার গঙ্গা স্নান করে ফেরার পর তো একই কথা, মা কিছু খেতে দাও না, খিদে পেয়েছে। তখন উনি কী আছে দেখি। উনি আখড়ায় গেলেন, সাধুদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে বাচ্চা কে আছে গো? বলছে, মা বাচ্চা তো কেউ নেই, একটা গোপাল আছে, তো গোপালকে দেখাবে। গোপালকে দেখালো। গোপালকে রানিমার খুব পছন্দ হয়। তখন বললো, আমার এক রাধারানী আছে, তাহলে গোপালকে দেবে, বিয়ে দেবো? বলে, বিয়ে দিতে পারি, তো বিয়ের পর ফেরত দিতে হবে গোপালকে। এই অবস্থায় বলে, আচ্ছা ফেরত দিয়ে দেবো। নিয়ে আপনার মন্দির তৈরি হলো। বিয়ে না হলো, 52 পদের ভোগ পেত। ভোগ পেয়ে গোপাল এত সন্তুষ্ট, পরে সাধু বাবা নিতে এসছে। বলছে, চ এবার চ, আমার তো কষ্ট হচ্ছে। বলছে, কষ্ট আমি তো বুঝতে পারছি না, আমি এখান থেকে যাবো না। কেন 52 পদের ভোগ পাচ্ছি, তোমার তো ওখানে একটা পোড়া রুটি খাওয়াতে আমার ওসব ভালো লাগে না, তো আমি এখানে পাচ্ছি, খুব আনন্দেই আছি, আমি আর যাবো না। তখন সাধু বাবা রানিমাকে রিকোয়েস্ট করলেন, গোপালকে ফেরত দিন। তুমি বলো, আমি কি বলবো বলুন, গোপাল তো যেতে চাইছে না, আর আমার জামাইকে যেতে দেওয়াও হয় না। তখন সাধু বাবা গোপালকে বলে গেল যে, তুই সারা জীবন ভিক্ষা করে খেতে হবে, তোকে রাজা রানী প্রচুর সম্পত্তি দিয়ে যাবে, কিন্তু ভিক্ষা করে খেতে হবে। ঠিক সেই মতো রাজা রানী আপনার এই পেছনে বাজার দিয়েছে, বিশাল বড় বাজার, অনেক বড় বড় দিঘি দিয়েছে, 16 কুটুরি ঘর দিয়েছে। তার সত্ত্বেও উনি ওই ভক্ত আসে, আজকে এলো, আজকে যা দেবে কালকে ওটা ভোগে লাগে, এইভাবেই চলছে সব কিছু। এই
এখানে ভোগের জন্য একবার নম্বরটা বলে দিন তো সবাইকে যদি অন্য সময় আসে ভোগ। হ্যাঁ 8388967601 এই নাম্বারে কানলা লালজি মন্দির বলে সেভ করে নিতে পারেন। এটাই আপনার ফোন করলে আমরা ভোগের প্রসাদ দেখে দিই। কিচ্ছু নেই, আমাকে আগের দিন বলে দেবেন কজন আসছে, যদি আগের দিন বলে দেন আমি ভোগটাকে আরও কোয়ালিটি ভালো করতে পারবো। যদি একটু বেশি জন হয় আমি ওই 100 টাকার মধ্যে আরও ভালো কোয়ালিটি দিতে পারবো, কেন আমাকে কস্টিংটা পোষাতে হয়। ভোগের রান্না হচ্ছে না, ভোগের রান্না হচ্ছে। ঠাকুরমশাই হ্যাঁ হয়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, আমরাও রয়েছে আজকে। তাই হ্যাঁ ঠাকুরের প্রসাদ দেবেন? হ্যাঁ নেবো নেবো, আমরা এই করে এসেছি তো। সামনে এটি রয়েছে, এটি হলো কৃষ্ণচন্দ্র মন্দির, আর এই মন্দিরের উচ্চতা হলো 65 ফুট। এটি একটি 25 চূড়া মন্দির। 1752 খ্রিস্টাব্দে মহারাজা তিলকচন্দ্রের মা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার বিগ্রহ। দেয়ালের গায়ে রয়েছে ফুলকারির কাজ। এটি একটি 3 তলা বিশিষ্ট মন্দির। টেরাকোটার কাজের মধ্যে দিয়ে দেখা যায় বকাসুর বট, নৌকাবিলাস, অশ্বমেধ যজ্ঞ, বন্দুকধারী, ফিরিঙ্গি সৈন্য ইত্যাদি। এই মন্দির বন্ধ থাকার টাইম 1টা থেকে 4টে পর্যন্ত। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের কমপ্লেক্সের মধ্যেই রয়েছে রামসীতা মন্দির। দেখতে পাচ্ছেন এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এখানেও কিন্তু ভোগ প্রসাদের জন্য 100 টাকা নেওয়া হয়। আপনারা এখানেও ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু একসঙ্গে 3-4টি গাছ মিলে একটি গাছ হয়েছে। কাঁঠাল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, এসব গাছ নিয়ে একসঙ্গে একটি গাছই হয়ে উঠেছে। আর এই কমপ্লেক্সের মধ্যেই রয়েছে বদ্রীনারায়ণ মন্দির। কৃষ্ণচন্দ্র মন্দিরের পূর্ব দিকেই রয়েছে বিজয় বৈদ্যনাথ নামে একটি শিব মন্দির। এই মন্দিরও কিন্তু ফুলকারির কাজ চোখে পড়ার মতো। এইগুলি দেখবার পর আবার চলে আসলাম লালজি মন্দিরে। লালজি মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এখানে ভোগ প্রসাদ পার পার্সন 100 টাকা করে নেয়। দুপুর 1টার পর ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সেই জন্য আমি বসে গেলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এখানে ভোগ প্রসাদে অন্ন ভাত, তার সঙ্গে ভাজা, ডাল, সবজি, পনিরের ডালনা, চাটনি, মিষ্টি ইত্যাদি দেয়া হয়। খুব সুন্দরভাবে খেলাম এবং খুব সুন্দর লাগলো এই প্রসাদ গ্রহণ করতে পেরে। জানিয়ে দিলাম এখানে আপনারা দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন।